ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্কদের জন্য। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনারা শুনবেন লেখক অভিক অর্জুন দত্তের একটি টান টান ক্রাইম থ্রিলার উপন্যাস, খুনের ব্যাপার স্যাপার। আজকের গল্পটির দৈর্ঘ্যের কারণে আমরা গল্পটি দুটি পর্বে নিয়ে আসছি। আজকে শুনবেন গল্পের দ্বিতীয় পর্ব। যারা এখনও গল্পের প্রথম পর্ব শোনেননি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে অথবা আই বাটনে ক্লিক করে আগে প্রথম পর্বটি শুনে নিন, তাতে এই পর্বটি আপনাদের বুঝতে সুবিধা হবে। আজকের গল্প পাঠে কৌশিক, গল্পের সূত্রধার আমি সন্তু। তাহলে দেরি না করে শুরু করছি আজকের নিবেদন, লেখক অভিক অর্জুন দত্তের ক্রাইম থ্রিলার উপন্যাস খুনের ব্যাপার স্যাপার, দ্বিতীয় তথা অন্তিম পর্ব। টাকা নাকি সবকিছু কিনতে পারে না, সব থেকে বাজে কথা। টাকা সব কিনতে পারে, সব থেকে বেশি কিনতে পারে মান সম্মান। যতবার বাড়িতে পেপারের বিল এসেছে, যতবার তাকে পড়নার কাছে সেটার জন্য হাত পাততে হয়েছে, ততবার শুনতে হয়েছে, ডিসগাস্টিং! একটা সামান্য পেপারের বিলও দিতে পারো না? অসহ্যকর। টাকার দাম কোনোদিন কমে না। যাদের টাকা থাকে না তারাই ফ্রাস্ট্রেশনে টাকাকে ছোট করার চেষ্টা করে। টাকার প্রয়োজন আছে, মারাত্মক প্রয়োজন আছে। সে হাতের টাকার ব্যাগটা নিয়ে বারবার নোটগুলোতে হাত দিয়ে দেখছে। ভালো লাগছে, শান্তি লাগছে, আবার চিন্তাও লাগছে। পড়না ফিরে আসবে? না, আসবে না, আসবে না। চলে যাক। অনিমেষের ফোন বেজে উঠল, থানার ফোন। হ্যালো, অনিমেষ বাবু, আমি বলছি। বলুন। বলছি আপনার ওয়াইফের ফোনের লাস্ট লোকেশন অফিসেরই আছে, তারপর থেকে সে ফোনের আর কোনো ট্রেস নেই। তাহলে এখন কি ও অফিসে আছে? আমি কিন্তু অফিসে কাউকে পাইনি। জানি তো, হতে পারে উনি অফিসে ফোন রেখে চলে গেছেন। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। না না, এখানে ধন্যবাদের কিছু নেই, আমি জাস্ট ফোন ট্রেস করালাম, রেজাল্টটা আপনাকে জানালাম। এর মধ্যে উনি ফিরে এলে আপনিও আমাকে জানাবেন কি হলো। ওকে? নিশ্চয়, অনেক ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম। ফোন কেটে গেল। ওসি লোকটা ভালো, সব পুলিশ খারাপ হয় না, কেউ কেউ অত্যন্ত ভদ্রলোক হয়। এই লোকটা তাদের দলে পড়ে। ভাবছে পড়না ফেরেনি বলে আমি চিন্তায় আহার নিদ্রা ত্যাগ করেছি, তাই সব আপডেট দিচ্ছে। ওসি জানেই না পড়না না ফিরলেই আমি খুশি হই। এই টাকা দিয়ে নতুন জীবন শুরু করা যায়। পিন্টু মেঝেতে নাক ঘষে শুয়ে আছে। অনিমেষের খিদে পেল। সে রান্নাঘর থেকে বিস্কুট নিয়ে এলো। একটি বিস্কুট পিন্টুকে দিল, নিজে একটা খেল। অনিমেষ চোখ বন্ধ করে খারাপ পাড়ার মেয়েটার কথা মনে করল। মুখটা ঘেন্নায় বিকৃত হলো। পোষায় না, এরা ময়লা। পৌরুষ দিয়ে জয় করতে হয় তো কোনো কুমারীকে, কোনো অপূর্ব সুন্দরীকে। টাকা দিয়ে কি হবে? কিচ্ছু হবে না। সমস্যা হলো সবই টাকার কাছেই নত হয়ে যায়। শেষ কথা বলে টাকা। কিছুতেই একে হারানো যায় না। যতবারই তাড়াতে চেষ্টা করা যাক না কেন, ঘুরে ফিরে সেই টাকাই আসবে। বাকিদের আর কাজ কি? সেই দূরে দাঁড়িয়ে আসবে। অনিমেষের হঠাৎ একটা কথা মনে পড়ল। সে উঠে পর্ণার ড্রেসিং টেবিলে ছোট্ট ড্রয়ার খুলল। পর্ণার একটা পুরনো ফোন এখানে আছে। অনিমেষ ফোনটা চার্জে বসালো। ফোন অন হতেই পাসকোড চাইল। আমি জানি 1989
পর্ণার জন্মসাল। আমাকে না বললেও আর চোখে ঠিকই খেয়াল করেছিলাম। ফোন আনলক হওয়ার শব্দ। গ্যালারিতে কত কত ছবি, সব সেলফি, অফিসের ছেলেদের সঙ্গে ছবি। অনিমেষ থাকতেও কত ছেলের সঙ্গে ছবি তুলত, সব ঠেকিয়ে কোনো ব্যাপারই না যেন। রেগে মেগে গ্যালারি বন্ধ করে দিল অনিমেষ। কোনো লাভ নেই, এসব থেকে কি করব? আমিও করব। পর্ণারি টাকায় রোজ নতুন কোনো মেয়ের সঙ্গে শোব। কি বলছিল ওসি? পর্ণা পালিয়ে যেতে পারে। কতদিন পালিয়ে থাকবে? আমার সঙ্গে একদিন যোগাযোগ তোকে করতেই হবে। ও যদি ভেবে থাকে আমি এই টাকার খোঁজ পাবো না, তাহলে মূর্খের স্বর্গে বাস করবে। অনিমেষ হোয়াটসঅ্যাপ খুলল, কিন্তু খুলছে না, অন্য ফোনে চলে গেছে। অনিমেষ ইনবক্স খুলল, একটি মেসেজ দেখল। ও বাবা, কি নাম? জানু? শালা, এই জানুটা কে আবার? অনিমেষের কপাল দপদপ করছিল। জানুর সঙ্গেই কোথাও আছে তার মানে। এখন নিজের ফোন থেকে এই জানুর নাম্বার ডায়াল করলো সে। রিং হচ্ছে। হ্যালো, পর্ণার হাজবেন্ড বলছি। ও এখন তোর সঙ্গে আছে? এই ছেলে, তুই কোথায় রে? কোথায়? ও প্রান্তে কিছুটা নীরবতা। পরক্ষণে ফোন কেটে গেল। অনিমেষ তুমুল রেগে গিয়ে খিস্তি মারল। শুয়োরের বাচ্চা, আজ তোরই একদিন কি আমার একদিন। অনিমেষ আবার ফোন করলো নাম্বারটায়। ফোন অফ বলছে। শালা। অনিমেষ উঠে দাঁড়ালো। এই ছেলেটা পর্ণার জানু। কি করা যায়? পৌরুষ জেগেছে তার। পেলে কুকুরের মতো খুন করবে মালটাকে। কিছুতেই বাঁচিয়ে রাখা যাবে না, কিছুতেই না। এখনো পিঠের ব্যথাটা ফিরে ফিরে আসে। ছোটকা খুঁজে পেয়েছিল তাদের চিলেকোঠার ঘরে, অথচ সেদিন ছোটকার থাকার কথাই ছিল না। চিলেকোঠায় আসা তো দূরের কথা, কি করে যেন চলে এলো। সে চোখটা যতবার মনে পড়ে পিঠের ব্যথা ফিরে ফিরে আসে রজতের। সম্পূর্ণ নগ্ন কাকিমা কাকুকে বোঝাতে চাইছে কত কিছু। কাকু পাথরের মতো দাঁড়িয়ে আছে। ঘরের মধ্যে বাঁশের কঞ্চিটা পড়েছিল, তাই দিয়েই তাকে মেরে যাচ্ছে। ব্যথাটা কমেনি আজও। রজত বুঝতে পারে ফোনটা বন্ধ করার দরকার ছিল। পর্ণার ভেড়াটার তো তার নাম্বার পাওয়ার কথা নয়। মন্ত্রগুপ্তির শপথ নিয়েছিল পর্ণা। তাহলে তার নাম্বার পেল কি করে ভেড়াটা? সে উঠে দাঁড়ালো। অনন্যা ঘোর লাগা গলায় বলল, কোথায় যাচ্ছ? আসছি আসছি আসছি, এখনই আসছি। রজত বেসিনের সামনে দাঁড়িয়ে রইল। নিজেকে দেখতে হয় সময়টা, নিজেকে বোঝাতে হয়। টেনশন করার কিচ্ছু নেই, কিছু নেই, সব ঠিক আছে। কুল কুল, সব ঠিক আছে। পাশে একটি পুরুষ কণ্ঠ শোনা গেল। এক্সকিউজ মি, আপনি কি কোনো প্রবলেমে পড়েছেন? রজত ঘুরে তাকালো। এই লোকটাকে সে আগেও বাথরুমে দেখেছে। না, ইটস ওকে। লোকটা কেমন যেন থতমত খেল রজতের কথা শুনে। রজত আশ্বস্ত হল। মালটা গান্ডু টাইপ, কোনো ক্ষমতা নেই, টিপিক্যাল বাঙালি ট্যুরিস্ট। আলগা পিরিত করে এই টাইপের লোক কোথাও বেড়াতে গেলে। দার্জিলিং ম্যাল হোক, পুরীর সি বিচ হোক, ইন্ডিয়া গেট হোক, যেখানেই এই ধরনের লোকের সঙ্গে দেখা হবে এরা দাঁত কেলাবেই।
কত সস্তায় হোটেল পেয়েছে শোনাবে। এদের কোমরে একটা ব্যাগ থাকবে, সেখানে মানি ব্যাগ। কুল দেখানোর জন্য এদের গেঞ্জিতে সানগ্লাস গোঁজা থাকবে, গলায় সোনার হার, কখনো রূপোর, হাতে আংটি। কোনো মতে হোটেলে ঢুকে বিকেলে সস্তা মদ খেয়ে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে সংস্কৃতিবান হবার নাটক করবে। শিলভদ্র বেসিনে গিয়ে অকারণ জল নষ্ট করল। রজত বিরক্ত হয়ে বেরিয়ে গিয়ে অনন্যার পাশে বসল। এখনই মাথা খারাপ হওয়ার কিছু নেই, আর কিছুক্ষণ পরই ফ্লাইট। কারো বাবার ক্ষমতা নেই তার গায়ে হাত দেওয়ার। অনন্যা অনুযোগের গলায় বলল, আমার না কাজ করতে ভালো লাগে না জানো। রজত অনন্যার হাত ধরল। অনন্যা যতটা সম্ভব তার গা ঘেঁষে এসে বসেছে। আমার শুধু ঘুরতে ইচ্ছে করে। কত 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 জায়গায় ঘোরাচ্ছিল, কিচ্ছু হলো না, শুধু কাজ কাজ আর কাজ। ভালো লাগে না, একদম একদম ভালো লাগে না। বাথরুমের লোকটা দূরে এক মহিলার পাশে গিয়ে বসল। কেমন ভাবে তাদের দিকে যেন তাকিয়ে আছে। আমার এখন অন্য কোথাও যেতে ইচ্ছে করছে, মানে নর্থ বেঙ্গল আর না, মানে মনে হচ্ছে দোষ, মানে ওসব না করে মুম্বাই চলে যাই। কিছুক্ষণ পরে দেখছি মুম্বাইয়ের একটা ফ্লাইট আছে। মুম্বাই? নট ব্যাড। পালিয়ে যাবে? তারপর? রজত হেসে অনন্যাকে মুগ্ধ করার চেষ্টা করল। তারপর কোথাও একটা হারিয়ে যাবে। এক ডেস্টিনেশনের জন্য বেরিয়ে অন্য কোথাও চলে যাওয়া, হাউ রোম্যান্টিক। কি আর হবে, দুদিন পরে জয়েন করবো না হয়। সিকিমে জানিয়ে দেব, কোনো প্রবলেম নেই, গেলেই হয়। আচ্ছা, এখন কি টিকিট কাটা যাবে? আমি দেখবো। প্লিজ, ওয়ান ডে ভেকেশন উইথ আ হ্যান্ডসাম স্ট্রেঞ্জার। উফ, সো রোম্যান্টিক। আমি যাব। আর বলছি, কত টাকা লাগবে? ইউ ক্যান টেক মাই কার্ড। আমার কাছে টাকা আছে, তোমার একটা আইডি দাও, আমি দেখছি। অনন্যা ব্যাগ খুঁজতে শুরু করল। রজত চুপ করে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। দূরে শিলভদ্রকে তার বউ খুব ঝাড়ছে। এখান থেকে রজত দেখতে পেল লোকটা কেমন চিমসে মেরে গেছে। তার পিঠের ব্যথা কমতে শুরু করেছে। মুম্বাই, মায়ানগরী, একটা ইতিহাসও তো আছে এই শহরে। পূরবীর সঙ্গে জুহু বিচেই দেখা হয়েছিল তার। পূরবী মাথুর বলিউডের হিরোইন হতে এসেছিল। 18 পা দিয়েছে সবে। রজত তখন 42। একটা লং ড্রাইভে পুনে। রাস্তার ধারে জঙ্গলে হঠাৎ গাড়ি দাঁড় করিয়ে দেওয়া, তুমুল সেক্স, এবং তারপর তার সফল অপারেশন। মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে। রজত টিকিট পাল্টাতে ছুটল দুজনের। এসপি সাহেব চলে গেলেন আর একটু রাত বাড়তে। হাইওয়েতে গাড়ির সংখ্যা সামান্য কমেছে। রাস্তার পাশে জিপটা দাঁড়িয়ে আছে। ঘটনাস্থল তল্লাশি শেষ হয়েছে। কৌশিক জিপের পেছনে সিটে পায়ের উপর পা তুলে বসে আছে। কুড়িয়ে পাওয়া লাইটারটা এসপি সাহেবকে দিতে গিয়েও দিল না। সিগারেট ধরালো সেটা দিয়ে। সিধু বেরা একটা নতুন বোতল নিয়ে এসে বলল, স্যার, পুরো নেশাটাই চলে গেল, কি বলে না? আর কি মিক্স করো। সিধু জলের বোতলে মিশিয়ে দিল। কৌশিক অনেকটা খেয়ে নিল একবারে। সিধু বলল, কি বাজেভাবে পুড়িয়েছে স্যার, নাকি অজ্ঞান করে পুড়িয়েছে কে জানে। আরে এসব কথা বলতে হবে না, এখন বাদ দাও। বাদ দিয়ে কি লাভ স্যার, গোটা রাতটাই নষ্ট করে দিল হারামিটা। কেমন সুরের বাচ্চা হয়ে যাচ্ছে লোকজন, কত কিছু হতে পারে না।
আজকাল তো ওই ওই কী সব বলে, ওই অনার কিলিং না কি যেন আছে, সেসব হচ্ছে এখানে। কি জানে কি কেস। ওফ, থামো না, এসব কথা বলা বন্ধ করো, বলছি তো সমস্যা হচ্ছে। কি বলবো স্যার, সোনাগাছি নিয়ে আগের হপ্তাতে ওই বিলাস গেছিল, ডাকবো শুনবেন? বিলাস কেন গেছিল? ওর শালা এসেছিল, জামাইবাবু শালায় মিলে মাঝরাতে মদ খেতে খেতে প্ল্যান করে চলে গেল স্যার। কি করবো স্যার, এটাই এনজয়। বাবা, আর ওর বউ কিছু বললো না? না স্যার, জানলে তো বলবে। এই এই বিলাস, এই এদিকে এদিকে শালা। সিধু চিৎকার করে বিলাসকে ডাকলো। বিলাস কাছে এসে দাঁড়ালে সিধু বলল, এই স্যারকে বল না, বল সোনাগাছিতে কি করলি বল। ধুর, এইসব কথা বলে নাকি স্যারের কাছে? আরে বল, আরে বল না, অনেক নাটক মারিয়েছিস, বল শালা। স্যার, শালা জামাইবাবু মিলে গেছিলাম আর কি। আমি তো চিনতাম না, শালা নিয়ে গেল। ওই যে শোভা বাজার আছে না, ওখান থেকে কাছেই। কেমন বিলাস জায়গা স্যার, কত রকম লোক, এমন কতজন দেখলাম যাদের কখনো ভাবাই যায় না যে এরাও যায়। আমি তো ভাবতাম শুধু আমাদের মতন বদমালগুলোই যায়। তারপর তারপর আর কি বলবো স্যার। সিধু লজ্জিত মুখে কৌশিকের দিকে তাকালো। কৌশিক বোতল থেকে অনেকটা গলায় ঢেলে দিয়ে বলল, ভালো হয়েছে, যা করেছো করেছো, বেশ করেছো। এই কত নিল রে ভাই, সেটা সেটা বল বল, কত নিল? হ্যাঁ, বিলাস কিছু একটা বলতে যাচ্ছিল, কৌশিকের ফোন বেজে উঠল। কৌশিক দেখল এসপি ফোন করেছেন। এই, তোমরা চুপ করো, ফোন এসেছে। চুপ চুপ। বিলাস গাড়ির কাছ থেকেই দূরে চলে গেল। কৌশিক ফোন ধরল। কৌশিক? হ্যাঁ স্যার। কলকাতার দিকে রাত 10টার পর আজ রাতে 3টে মিসিং রিপোর্ট আছে। তার মধ্যে 2জন ছেলে, 1জন মেয়ে বা স্ত্রী। শোভাবাজারে বাড়ি। তার হাজবেন্ড মিসিং ডায়েরি করেছেন, ছবি পাঠাচ্ছি। তোমাদের এলাকায় কোনোদিন দেখেছো নাকি দেখো তো। ইনি হয়তো হলেও হতে পারেন। ডিএনএ ম্যাচ করা সম্ভব হলে কনফার্ম হওয়া যাবে। কেমন? ওকে স্যার। কৌশিক ফোন রেখে হোয়াটসঅ্যাপ খুলল। মেয়েটার ছবি দেখে তার নেশাটা আর একবার নষ্ট হলো। এই মেয়েটাকে পুড়িয়ে দিয়েছে। লাইটারটা আমার হাতেই আছে। কৌশিক মন দিয়ে লাইটারের দিকে দেখল। আমি খুব ভালো করে জানি এটা কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে না। রাস্তার ধারের দোকান থেকে কেনা নতুন লাইটার, যেন আগুন লাগিয়ে ফেলে দেওয়ার জন্যই কেনা হয়েছিল। যে কাজটা করেছে সে অত্যন্ত ঠান্ডা মাথার একজন খুনি। যা করেছে প্ল্যান করেই করেছে। আর কি অদ্ভুত সমাপতন। একটু আগেই বিলাস বলছিল শোভাবাজার থেকে সোনাগাছি গেছে, আর এই মেয়েটা শোভাবাজারের। অদ্ভুত। কৌশিক কয়েক সেকেন্ড ছবিটার দিকে তাকিয়ে ফোনটা পকেটে রেখে দীর্ঘশ্বাস ফেলল। এবার ছোটকা সুইসাইড করেছিল। দরজা বন্ধ ছিল, খুলছে না দেখে সবাই ছুটে গিয়ে দেখেছিল বডিটা ফ্যান থেকে ঝুলছে। একটা কাগজে লিখে দিয়ে গেছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ছোট কাকি তার দিকে শূন্য চোখে তাকিয়েছিল। তাকে জড়িয়ে ধরে কাঁদলেও বাড়ির কেউই সন্দেহ করেনি। ছোটকাকে পুড়িয়ে আসার পরে বাবা মা জ্যাঠা জেঠির সে কি কান্না। সে বাড়িতে এসে ছোট কাকির ঘরে গিয়ে দেখছিল ছোট কাকি চুপ করে বসে আছে।
তাকে দেখে বলল, আমি কি করব এবার? ও বাড়ি চলে যাব? আমি তখন 16, ছোট কাকির দিকে করে তাকিয়ে থাকা ছাড়া আমার আর কিছুই করার ছিল না। ছোট কাকিও কোথাও গেল না, আমাদের বাড়িতেই থেকে গেল। সাদা শাড়ি পরে থাকতো। খিদেটা কমলো না, বেড়ে গেল। আমি পারতাম না। চিলেকোঠার ঘরে গিয়ে ছোট কাকি আমার শরীর স্পর্শ করলেই আমি ছোট কাকাকে দেখতে পেতাম যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখছে। আমার কিছুতেই উত্থান হতো না। ছোট কাকি আমাকে চড় মারত, গালাগাল করত, কোনো লাভ হতো না। শেষমেশ আমাকে ফেলে রেখে চলে যেত। আমি পালাতে শুরু করলাম দুপুরগুলো। গঙ্গার তীর, সিনেমা হল, পার্ক, ভরা দুপুরে আমি পালিয়ে বেড়াতে লাগলাম। ছোট কাকির থেকে না, ছোট কাকার থেকেও না, আদতে নিজের থেকে। পিঠের ব্যথাটা ছোট কাকাকে পুড়িয়ে আসার পরেও ছিল, যায়নি, কোনোদিনই যাবে না হয়তো। মা, জেঠি অনেকবার ছোট কাকির কাছে জানতে চেয়েছে। ছোট কাকি প্রত্যেকবারই বলেছে কিছু জানতো না। হয়তো অফিসে কোনো সমস্যা। অসাধারণ অভিনেত্রী ভদ্র মহিলা, ওরকম হওয়া কারোর পক্ষে সম্ভব নয়। 2 দিন পর ছোট কাকি বাড়ি চলে গেল, বিয়ে করল। একদিন ছোট কাকির নতুন ফ্ল্যাটে গেলাম। কত গয়না দেখালো ছোট কাকি, বিয়েতে পেয়েছে। ওর বরের পরিবার সূত্রে পাওয়া গাদা গাদা সোনার তল। ওই ফ্ল্যাটে নতুন বর আর ছোট কাকির আলাদা সংসার, কেউ থাকে না। ছোট কাকির নতুন বরও ছিল না। গয়না দেখাতে দেখাতে শাড়ি খুলতে শুরু করলো ছোট কাকি। শুরুটাও ভালোই হয়েছিল, তারপরে তীব্র ঘেন্না হলো নিজের ওপর, ছোট কাকির ওপর, গোটা পৃথিবীর ওপর। তীব্র রমণ পরিণত হলো তীব্র হিংসায়। খাটের পাশে একটা হাতুড়ি পেয়ে গেলাম, তীব্র আঘাত করেছিলাম মাথায়। চিৎকার করার আগে মুখ চেপে ধরেছিলাম ছোট কাকির। যতক্ষণ শ্বাস ছিল ততক্ষণ মেরে গেছিলাম। লাশটা দেখে চুপ করে বসে রইলাম কিছুক্ষণ, তারপর স্নান করলাম। বাইরের ঘরে ফেলা জামা কাপড় পরে সব গয়নাগাটি নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলাম। কেউ ভাবতে পারেনি আমি খুন করতে পারি। হ্যাঁ, বাড়ির লোক যখন জানতে পেরেছিল আমি তখন উচ্চ মাধ্যমিকের পড়া পড়তে ব্যস্ত। কত আলোচনা, কত উদ্বেগ। চিলেকোঠার ঘরেই গয়নাগুলো রেখেছিলাম। কত গয়না, কেউ কল্পনা করতে পারেনি আমার কাছে অত কিছু থাকতে পারে। চলো চেক ইন করে ফেলা যাক। অনন্যা তার ডান হাত বাড়িয়ে দিল। রজত অনন্যাকে উঠতে সাহায্য করল। অনন্যা রজতের হাত জড়িয়ে হাঁটতে হাঁটতে বলল, ভাগ্যিস তোমার সঙ্গে দেখা হয়েছিল। জানি না এই জীবন আমাদের কোথায় নিয়ে যাবে, কিন্তু জানো আজকের রাতটা আমি কোনোদিনও ভুলবো না। বোর্ডিং পাস হাতে হাঁটতে হাঁটতে অনন্যা বলল, আশা করি তোমার কোনো সমস্যা করলাম না। সমস্যা? না না না, জাস্ট লুক অ্যাট ইয়োরসেলফ। তোমাকেই তো এতদিন স্বপ্নে দেখতাম আমি। খুব যে বড় বড় কথা বলছো যে।
এখানেই সোহাগরাত করার ইচ্ছা আছে বুঝি? রজত অনন্যার কোমর জড়িয়ে ধরল। Let's wait, sweetheart. Mumbai is waiting for us. নট অনলি মুম্বাই মিস্টার হ্যান্ডসাম, বিয়ের পর আমরা এই পৃথিবীর সব হানিমুন ডেস্টিনেশনে যাব। এমন একটা জীবন হোক আমাদের, যে জীবনের স্বপ্নই শুধু মানুষ দেখতে পারে। কি হবে না? অনন্যার কোমরে আলতো চাপ দিয়ে বলল, নিশ্চয়ই হবে। প্রথম প্রথম নারী শরীর স্পর্শ করলে রজতের অস্বস্তি হতো। যত দিন গেছে সে তত পারদর্শী হয়ে উঠেছে। সে শিখেছে ঠিক কোন জায়গাটা ছুঁলে মেয়েরা পাগল হয়ে যায়, ঠিক কোন কথাটা বললে। তবে অনন্যা তার ছকের বাইরের মেয়ে। তার ছকের মেয়েদের সংসার থাকে, ব্যস্ত স্বামী থাকে যে সময় দিতে পারে না। অনন্যা তাকে বিয়ে করার স্বপ্ন দেখছে। দেখুক, পূরবীও দেখেছিল। অনন্যার সুন্দর গলাটা দুভাগ হবে ব্লেডের আঘাতে। ফর্সা শরীর থেকে রক্ত ছিটকে এসে লাগবে তার চোখে মুখে। চোখ উপড়ে আসবে তীব্র আতঙ্কে। সুন্দর স্তন্দয় নিস্তেজ হয়ে পড়ে থাকবে মৃত্যুর পরে। রজতের উত্তেজনা বাড়তে শুরু করল। অনন্যা তাকে জড়িয়ে আছে, কেউ দেখছে না। এসব জায়গায় সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। টার্মিনালের কাছে এসে তারা বসল। কিছুক্ষণ পরেই বোর্ডিং শুরু হবে। কাঁচের বাইরে দেখল সে কত প্লেন দাঁড়িয়ে আছে, অসংখ্য গন্তব্য। এখনো কত জায়গায় যেতে হবে তাকে। একদিন পর্ণা কাকে যেন ফোন করে বলছিল, খুব রাগ হলে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে হয় আর ছাড়তে হয়। এতে নাকি স্ট্রেস রিলিজ হয়, রাগও কমে। অনেকদিন পরে অনিমেষের একটা ঠিকঠাক রাগ হয়েছিল। ভেবেছিল পর্ণার শেখানো পথেই রাগ কমাবে। সমস্যা হলো সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারল না। টাকার ব্যাগটা জ্বালাতে শুরু করল। মাথা চুলকে নাম্বারটায় আরো বার দুয়েক ফোন পেয়ে সুইচ অফ শোনার পর চেষ্টাটা ছেড়ে দিল। অনিমেষ পিন্টোর দিকে তাকালো। তুই কি আমার সঙ্গে যাবি? পিন্টো করুণ চোখে তার দিকে তাকালো। এভাবে তাকালে কিভাবে কাউকে ফেলে রেখে যাওয়া যায়? সোনাগাছির মেয়েটা বলেছিল অনেকদিন পর একটা মরদের মতো মরদ দেখলো সে। পর্ণাও একদিন বলবে, বলতে বাধ্য হবে। আমাকে শক্ত হতে হবে। বাড়িতে এলে সবার আগে পর্ণাকে জিজ্ঞাসাবাদ করব, বারবার জিজ্ঞেস করব এই জানুটা কে। দরকার হলে বাড়ি থেকে বের করে দেব, কিন্তু টাকা ফেরত দেব না। এটাই একটা অজুহাত পাওয়া গেছে। যা যা তুই বেশ্যামে, আমার সঙ্গে বিয়ে করে তার সঙ্গে কি শোক, কিন্তু তোর টাকা আমি ফেরত দেব না। না 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 না, তোর টাকা আমি ফেরত দেব না। ভোর 4টে বাজল। অনিমেষ বিড়বিড় করে বলতে বলতে পায়চারি করতে শুরু করলো। ফোন বেজে উঠল, আবার থানা থেকে। হ্যাঁ বলুন। আমি অরুণাক্ষ বলছি, অনিমেষ বাবু। হ্যাঁ বলুন। আপনাকে একটা খবর দেওয়ার আছে। একটা পুড়ে যাওয়া বডি পাওয়া গেছে হাইওয়েতে। যা যা টেস্ট করার ফরেন্সিক করছে, ডিএনএ টেস্ট করাটা দরকার বুঝলেন। আর আজ বিকেল থেকে আপনি কলকাতাতেই ছিলেন তো? হ্যাঁ আমি কলকাতাতেই ছিলাম, ও অফিসে গেছিল। আপনি চাইলে ওর কলিগদের নাম্বার আমি আপনাকে পাঠাতে পারি। না দরকার নেই, আপনাকে সন্দেহের তালিকাতে রাখিও নি, সেটা কথা না। আমি বলছি কি, বলুন। একটা ফোন পেয়েছি, ওর পুরনো একটা ফোন।
আমার মনে হয় ফোনটা পেলে আপনাদের উপকার হবে। আর ডিএনএ টেস্টিংয়ের জন্য কি কি লাগবে? হ্যাঁ, কি বলছেন? আমি এখনই আসছি, আপনি আছেন তো? হ্যাঁ, আমি আর কোথায় যাব? ওকে, আসছি। ফোন কেটে গেল। অনিমেষের বুকে কেউ যেন ক্রমাগত হাতুড়ির বাড়ি মেরে চলেছে। পুড়ে যাওয়া শরীর, পর্ণার শরীর। আবার সব এলোমেলো হতে শুরু করে দিল। টাকার ব্যাগটা কিছুতেই হাতছাড়া করা যাবে না। পর্ণা না থাকলেই বাকি, এই ব্যাগটাই সবকিছুর পাসওয়ার্ড তার, বাকি জীবনটার। আর কি আছে পর্ণার নামে? আর কি যেন পালাতে হবে না তাকে। পালাতে হলেই তো সব থেকে ভালো হয়। পর্ণার ভয়ে ভীত হয়ে থাকতে হবে না, কথার চাবুকগুলো নিতে হবে না রোজ রোজ, অসহায়ের মতো নিজেকে আর পিন্টুকে এই গোত্রে ফেলতে হবে না। জানলার বাইরে হাওয়া দিচ্ছে, মুক্তির হাওয়া, স্বাধীনতার হাওয়া। অনিমেষ আনন্দিত হতে গিয়ে হলো না। এখন তো অভিনয় শুরুর সময়। অরুণাক্ষ আসবেন, তাকে দুঃখে ভেঙে পড়তে হবে। মেয়েটা আমাকে পুরো ঠপ মেরে কাকে না কাকে নিয়ে শুতে গেছিল। রেগুলার করতো এরকম নিশ্চয়ই ওর তার সঙ্গে শুয়ে বেড়াতো। শালা খাগি, বেশ হয়েছে তুই মরেছিস, বেশ হয়েছে। উত্তেজনায় দম বন্ধ হয়ে এলো অনিমেষের। ফ্রিজ থেকে বোতল বের করে বিষ ঠান্ডা অনেকখানি জল সে খেয়ে নিল। কলিং বেল বাজল। অনিমেষ দরজা খুলল। কই, ফোনটা দিন। বসুন, ভিতরে আসুন। অনিমেষ অরুণাক্ষর হাতে ফোনটা দিয়ে নিঃশব্দে কান্নার অভিনয়টা শুরু করল। এই ধরনের কান্না শুরু করার আগে পৃথিবীর সব দুঃখ মনে করতে হয়। অনিমেষ ছোটবেলা থেকে ভাবা শুরু করল। ক্লাস 6-এ হঠাৎ একদিন ঠাকুরদা চলে গেল, তারপর মেজ কাকা, একদিন দুম করে বাবা মরে গেল। অরুণাক্ষ জানুর নাম্বারটা নিয়ে সঙ্গে সঙ্গে আইটি সেলে পাঠিয়ে দিলেন নাম্বারের লোকেশন বের করার জন্য। তার কাঁধে হাত রেখে বললেন, হ্যাঁ, আমি জানি শেষমেশ ওই বডিটা আপনার স্ত্রীরই হবে নাকি অনিমেষ বাবু, তবে নিজেকে সামলান। যদি ঘটনা সত্যি হয় তবে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার কাছে নেই। তবে এটুকু বলতে পারি, আপনি একটা বেটার জীবন ডিজার্ভ করেন। আমি দেখছি উনি কোনো ট্র্যাপে পড়েছিলেন নাকি। যদি পড়ে থাকেন, আপনি নিশ্চিন্ত থাকুন। খুনি যেখানেই থাকুক, দরকার হলে কবর থেকে তুলে সে খুনিকে খুঁজে বার করব আমি। আপনাকে কথা দিলাম। আসি, ভালো থাকবেন। আচ্ছা, আসুন। অরুণাক্ষ বেরিয়ে গেলেন। অনিমেষ দরজা বন্ধ করে হো হো করে হাসতে শুরু করল। আজ থেকে আমি রাজা, নিজেই নিজের রাজা। অনন্যা ভালো, অনন্যা সেক্সি, আর তার মতো ছেলেরা অনন্যাদের পায় না। তাদের কপালে জোটে রনিতা, রাগি রাগি মুখ, সবসময় ঝেড়ে চলেছে। শিলভদ্রর মনে পড়ে দুধের লাইনে সে যখন গলদ ঘর্ম, তখন অনন্যা টিউশন পড়তে যেত। সদ্য যৌবনা অনন্যা, তার ঠোঁটের কোণের তিল পাগল করে দিত। কিন্তু আর চোখে দেখা ছাড়া সে কি বা করতে পারত? কিচ্ছু না, তার কিছুই করার ছিল না। সে কেবল দেখে গেছে, ক্যাবলারামের মতো দেখে গেছে। ফুলশয্যায় রনিতা জিজ্ঞেস করেছিল, আচ্ছা, কটা প্রেম করেছো সত্যি করে বলো তো এখন অবধি? শিলভদ্র বলেছিল, একটাও না।
যেটা বলেনি সেটা হলো সে অনন্যাকে কল্পনা করে তার যৌবনের তরল প্রায় সবই বাথরুমে বইয়ে দিয়েছে। রনিতা মারাত্মক খান্ডার, তাকে উঠতে বসতে ঝাড়ে। এই কিছুক্ষণ আগেও ঝাড়ল, কারণ কিছুই না, সে একটু হার্ট ছিল। ফিরতেই রনিতা সবার সামনেই চেঁচিয়ে উঠল, কি সমস্যাটা কি তোমার? এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ কেন? পেছনে কি স্প্রিং লাগানো আছে নাকি? নাকি আমার কাছে বসতে তোমার বেশ সমস্যা হচ্ছে? শিলভদ্র সভয়ে চারিদিকে তাকালো। তার চোখের সামনে দিয়ে অনন্যাকে নিয়ে ছেলেটা চলে গেল। শিলভদ্র হাঁকু পাঁকু করে তাদের বোর্ডিং এর ব্যাপারে জানতে চাইল। পরিষ্কার জানিয়ে দিল অপেক্ষা করতে। এটাই তো হয়, যাদের কপালে প্রাপ্তি লেখা থাকে তারা খালি পেয়েই যায়। যাদের কপালে চুতিয়া লেখা থাকে তাদের হাল তার মতো হয়। রনিতা এবার নরম স্বরে কথা শুরু করলো। তোমার মধ্যে একটা ব্যাপার দেখতে পাচ্ছি। সত্যি করে বলো তো কি কেস? তুমি এরকম পাগলের মতো এদিক ওদিক সেদিক করছো কেন গো? তখন চিৎকার দেওয়ার পরেও দেখলাম ওই ঘুরে বেড়াচ্ছ। কি হয়েছে বলো তো? কি করবো বলো, কোনো কাজ নেই তো, এতক্ষণ বসে থাকা যায়? এর থেকে তো ট্রেন ধরলে ভালো হতো, ভোরে পৌঁছে যেতাম। নেহাত টিকিট পেলাম না বলে। তা পাবে কেন? তোমার দ্বারা কিচ্ছু হবে না। এমন এমন সব কাজ করবে, মাথা খারাপ করে রেখে দেবে। অকর্মার ঢিঁকি একটা। জানি না পৌঁছে কি দেখতে হবে কে জানে। কি করে রেখেছো? বেড়াতে যাচ্ছি না মরতে যাচ্ছি কে জানে। চেয়ারে বসে বসে আমার পিঠ ব্যথা হয়ে গেল। দিদিরা বলে কি সব ওই লাউঞ্জ না কি আছে এখানে, সেসবও তো জানো না তাই না? লাউঞ্জ? না, আমি সেসবের নাম শুনিনি। তা শুনবে কেন? কোনো কর্মে লাগার লোক তো তুমি নও। আমার মাথা খেয়ে যাওয়া ছাড়া তোমার আর কাজই বা কি আছে? খোঁজ নিতে হয়, বুঝেছো? দেখতে হয়। আর নইলে বাড়ি থেকে পরে বেরোলেই হতো। কেন টেনে টেনে নিয়ে এলে আমাকে? ভোরের ফ্লাইট হলে কি সবাই তোমার মতো মাঝরাতে চলে আসে নাকি? শিলভদ্র করুণ চোখে চারিদিকে দেখল। এখন অনন্যাও নেই যে ওকে দেখে রনিতার দেওয়া ব্যথার মলম দেওয়া যাবে। অনন্যার বয়ফ্রেন্ডের মতো হতে পারল না কেন সে? হুট করে বিয়ে করে নেওয়া মানে এত সমস্যা জানলে কে বিয়ে করত? বিয়ে তো না, যেন সমস্যার পাহাড়, একটার পর একটা সমস্যা। আর রনিতার বাড়ি তো না, যেন রাবণের বংশ, একটা না একটা বিয়ে লেগেই রয়েছে। সব বিয়ের জন্য রনিতাকে আলাদা আলাদা করে সাজতে হবে, ড্রেস কিনতে হবে। বাপের বাড়িতে সে কত ভালো আছে দেখানোর জন্য দুজনকেই তুমুল ভালো সেজে যেতে হবে। সেভিংসের সবটা রনিতাই নিয়ে যায়। তাও রনিতা অনন্যা নয়। তারা ঘুরতে যাবে, ঘুরে ফিরে আসবে, আরো অনেক টাকা খসবে। খাবলে খুবলে একটা দাম্পত্য তৈরি হওয়া ছাড়া কিছুই হবে না আর। ঈশ্বর এক চোখাই নন, তাদের মতো মানুষদের জন্য ওর অস্তিত্বই নেই। সব থেকে বড় দীর্ঘশ্বাস ফেলে শিলভদ্র চোখ বুঝল, লাভ নেই। পাশে বসে অপেক্ষা করা ছাড়া সে কি বা করতে পারে? ফ্লাইটে কেমন একটা মিষ্টি মিষ্টি গন্ধ থাকে। কতজন পারফিউম দেয়। এয়ার হোস্টেসগুলো গা ঘেঁষে হেঁটে হেঁটে চলে যায়। ডোমেস্টিক ফ্লাইটগুলো হলো উন্নত প্রজাতির ভলভো বাস। একইভাবে কোনো জায়গা থেকে চলে এসে আর এক জায়গায় চলে যায়। এয়ার হোস্টেসরা তুমুল স্মার্ট, তাদের হাসি মাতাল করে দেয়। জানলার পাশে বসলো অনন্যা। তার চোখ বন্ধ, ঘুমিয়ে পড়বে হয়তো কিছুক্ষণ পরে। রজত মাঝে বসেছে, তার বাঁ দিকে কেউ বসেনি, ফাঁকা যাবে। মুম্বাই যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। মেয়েটার নেশা কখন কাটবে পুরোপুরি? নেশা কেটে গেলে যদি ফিরে যায়, গেলে যাবে। রজত নিজের মনে হাসল, চোখ বন্ধ করে পর্ণার শরীরটা মনে করতে লাগলো। রক্তাক্ত একটা শরীর, কামা শক্ত হতে হতে শেষ হয়ে যাওয়া একটা শরীর। মানুষের বিশ্বাস অর্জন করা এত সোজা নয়।
ইটের উপরে ইট গেঁথে গেঁথে বাড়ি তৈরি করার মতন হয় ব্যাপারটা। অনন্যার ক্ষেত্রে এয়ারপোর্ট, সিঙ্গেল মল্ট আর তার একাকিত্ব মারাত্মক অনুঘটকের কাজ করেছে। সবার ক্ষেত্রে করে না। রূপসা ছিল বালিগঞ্জের, বর আইটি সংস্থার আধিকারিক। ফেসবুকে আলাপ হলো, সেখান থেকে সাউথ সিটিতে দেখা হলো একদিন। রূপসার দ্বিধা ছিল, ওকে ভাঙা ছিল প্রচন্ড কঠিন। প্রথমেই বুঝতে পেরে গেছিল সে, চেষ্টাও করেনি। বন্ধু হয়ে থাকবে এটুকুই। রূপসা কত কত ছবি দিত সোশ্যাল মিডিয়ায়, কত জায়গায় যাচ্ছে, কত কিছু খাচ্ছে, দামি গয়না কিনছে, কত খুশি। খুশির যদি কোনো মিটার থাকে তাহলে সোশ্যাল মিডিয়ার নিরিখে রূপসার খুশি হয়তো 100-তে 120 ছিল। তবু রজত জানত রূপসা একদিন ভাঙবে, ভাঙবেই। ভাঙলো অদ্ভুতভাবে। এক বৃহস্পতিবার রাত 3টের সময় পিং করল। জেগে নাকি? হ্যাঁ। কি করছো? প্রেম? দোষ ওসব করার সময় কোথায়? সত্যি সময় নেই নাকি? একেবারেই না, কাজ করছিলাম। অফিসের কাজ বাড়িতে নিয়ে আসার ঝক্কি আর কি। ওহো, তুমিও কাজ করে যাচ্ছ? তাহলে ডিস্টার্ব করলাম। আরে না না, থাকবে কেন? এই বর কোথায়? নেই, চেন্নাই গেছে। আচ্ছা, মন খারাপ? না না, সেসব কিছু না। ওকে। আচ্ছা, তুমি এখনো রাতে বাইক নিয়ে বেরো? বেরোই তো। থুস, বিশ্বাসই হয় না। বিশ্বাস না হওয়ার কি আছে? জাস্ট শেয়ার ইউর লোকেশন। দেখো আসছি নাকি। তাই নাকি? ওকে ওকে, শেয়ারিং। ফাইন ফাইন, জাস্ট গিভ মি 30 minutes, ওকে? তৈরি হতে 5 মিনিট নিয়েছিল রজত। ঠোঁটের কোণে হাসি। এটাই হলো সংযমের দরজা ভাঙার প্রথম ধাপ। সে দেরি করলো ইচ্ছে করে। 45 মিনিটে পৌঁছলো। বাইক রেখে দেখলো তার ফোনে 3টে মিসড কল। কলিং বেল বাজাতে দরজা খুলে তাকে দেখে হাসলো। দেরি হলো তো। রজত হেলমেটটা টিভির পাশে রেখে ঘরে ঢুকে সোফায় বসলো। তা হলো, বয়স হচ্ছে, এখন তাড়াহুড়ো না করাই ভালো, তাই না? রূপসা তার সামনে এসে বসল। এই সময়টা রজত সময় দেয়। এই সময়ে একেবারেই তাড়া দিতে নেই। তাড়া দিলে প্রতিপক্ষের মনে রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়, যেটা তাকে খলনায়ক বানিয়ে দেবে। রূপসা তার দিকে হেরে যাওয়া চোখে তাকালো একটা সময়। রজত তখনও হাসল না। হাসতে নেই। এই সময়টা তার জয়ের সময়, প্রতিদ্বন্দ্বীকে নিজের জালে আরো বেশি করে জড়িয়ে নেবার সময়। রূপসাকে আমি ওদের বাড়িতেই মেরেছিলাম আরেকদিন রাতের বেলা। সে রাতে বাইক নিয়ে যাইনি, ক্যাবে করে গিয়েছিলাম। রূপসার একাকিত্ব ছিল, কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল বেঁচে থাকার চাহিদাও ছিল। মরার আগে প্রাণ ভিক্ষা করেছিল বারবার। আমি ততদিনে জেনে গেছি মেয়েটার বাপের বাড়িতে এক দাদা ছাড়া কেউ নেই। দাদা বৌদির সঙ্গে রূপসার একেবারেই সম্পর্ক ছিল না। রূপসার বরের অ্যাফেয়ার ছিল। পুলিশ রূপসার বরকেই ধরেছিল। আমি 2 সপ্তাহ দিল্লিতে কাটিয়ে ফিরেছিলাম। ওর বরের দিকে সন্দেহের তীর এমনি যেত। 2 দিন পর পর বাড়িতে তুমুল ঝগড়া লাগতো। রূপসা আমাকে আঁকড়ে ধরেছিল, নিজের থেকেও বেশি বিশ্বাস করতে শুরু করেছিল। রজত সেটাই চেয়েছিল। যত বেশি বিশ্বাস করবে মানুষ, তত বেশি বিশ্বাসঘাতকতা করে মজা, নইলে কোনো লাভ নেই। অনন্যা তার কাঁধে মাথা দিয়ে ঘুমোচ্ছে, বিশ্বাস করছে
রজতের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ভোর হচ্ছে। পিন্টু এবার উসখুস করবে, ওকে ঘুরতে নিয়ে যেতে হয়। অরুণাক্ষ আবার ফোন করেছিলেন, তাকে ল্যাবে যেতে হতে পারে, বডি আইডেন্টিফাই করতে হবে। অনিমেষকে কি করতে হবে? তাকে কাঁদতে হবে, চোখে মুখে শোক আনতে হবে, তারপর টাকাটা কি করে খরচ করবে তার হিসেব করতে বসতে হবে। পর্ণা টাকাটা কারোর থেকে ধার করে থাকতে পারে, সেক্ষেত্রে লোকটা টাকাটা নিতে আসবে। তাহলে কি বাড়িটা সে ছেড়ে দেবে? দেওয়াই যায়, না দেওয়ার তো কিছুই নেই। অনিমেষের আগের রাতের সোনাগাছির কথা মনে পড়ে গেল। এরপর সেখানে যাওয়ার প্রবৃত্তি হয়তো তার আর হবে না। বউ মানে তো একটা সুস্থ স্বাস্থ্যবতী মেয়ের সঙ্গে যৌন মিলন। সোনাগাছির মেয়ে মানে স্বাস্থ্য সুস্থ এসব আশা করা যাবে না। ঘামে লেপ্টে বহুজনের ভোগ করে যাওয়া কোনো মেয়ের গায়ের সঙ্গে গা ঘষাঘষি করে আসা ঘিন ঘিনে এবং গ্যাতগ্যাতে একটা ব্যাপার। না, কোনো দরকার নেই। আরো ভালো ব্যবস্থা নিশ্চয়ই আছে, খোঁজ নিতে হবে। কিংবা একটা স্বাস্থ্যবতী গ্রামের মেয়ে, তাকে বিয়ে করা যায়, সংসার করবে, খেঁচাবে না। কিন্তু এখনই বিয়ে করলে কথা হবে। আগে প্রতিষ্ঠা হতে হবে পর্ণা তাকে ঠকিয়েছিল। লোকের চোখে সহানুভূতি জাগাতে হবে। সহানুভূতির ঢেউয়ে নেতারা ভোট অবধি জিতে যায়, আর সে তো খুব সামান্য ব্যাপার। কলিং বেল বাজল। অনিমেষ বিরক্ত হল। আবার অরুণাক্ষ এসেছেন। এই লোক আসা মানেই তাকে আবার অভিনয় শুরু করে দিতে হবে। অভিনয় তো সে মন্দ করছে না গত রাত থেকে, তবু ক্লান্তি আসাটাও অস্বাভাবিক নয়। অনিমেষ দরজা খুলল। অনিমেষবাবু, ওই সিমটার নম্বরটা মুর্শিদাবাদের কোনো এক ইমানুল হকের নামে নেওয়া। ওখানে খবর পাঠিয়েছি, আর লাস্ট লোকেশন পাওয়া গেছে এয়ারপোর্ট। ফোনটা আমার কাছেই রাখছি। আরও কাজ আছে, বিস্তারিত পরে জানাবো আপনাকে। ওকে? ঠিক আছে, রাখুন, কোনো অসুবিধা নেই। কোথায় পাওয়া গেছে ট্রেস করে বললেন? কলকাতা এয়ারপোর্ট? হ্যাঁ, তারপর ফোন অফ করে দিয়েছে। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, আমি তো ড্রয়ারে ফোনটা পেয়েই অবাক হয়ে গেছিলাম। সেটা স্বাভাবিক। ফিলিং সরি ফর ইউ। আপনি ঠিক আছেন তো? আত্মীয় স্বজনদের কিছু খবর দিলেন? না, আমি কাউকে কিছু বলবো না। হ্যাঁ, অনিমেষবাবু, আপনার দিকে কিন্তু সন্দেহের তীর আসতে পারে। সেটা ভেবে দেখেছেন? কেউ বলতেই পারে আপনি কন্ট্রাক্ট কিলার লাগিয়ে খুন করেছেন। অনিমেষ ভিতরে ভিতরে সামান্য চমকালেও মুখে সেটার কোনো প্রতিফলন আনল না। আপনি তো সবটা দেখলেন। কাল রাতে যা যা হয়েছে তার সবই আমি আপনাকে বলেছি। আমি যদি ওকে খুন করতে যাব, তাহলে এই ফোনটা খুঁজে আপনাকে কেন দেব বলুন? হ্যাঁ, তাও ঠিক। আপনি ক্লিয়ার আছেন। খুব সম্ভবত আপনার স্ত্রী কোনো অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছিলেন। কার সঙ্গে কথা বলতেন, কোথায় কোথায় যেতেন, এসব ব্যাপারে ঠিকঠাক তদন্ত হলে বোধহয় কোনো একটা জায়গায় আমরা ঠিক পৌঁছে যাব। আপনি যেভাবে বলবেন সেভাবেই আমি চলব। আমার আলাদা করে কিছু ভাবনা চিন্তা করার নেই এখন। আমি আমার মতোই চলছিলাম, মেনে নিয়েছিলাম যে আমার দ্বারা আর কিছু হবে না। আবার সব কেমন যেন হয়ে গেল। এবার একটু অভিনয়। দুহাত মুখের কাছে নিয়ে গিয়ে
ফুঁপিয়ে কেঁদে উঠল সে। আমি একটা ফেইলিয়ার, কিচ্ছু করতে পারলাম না জীবনে। কি থেকে কি হয়ে গেল। অনিমেষ এই ডায়লগটা বলে নিজেই নিজের পিঠ চাপড়ে দিল। কিচ্ছু ফেলিওর না, কিচ্ছু না, এসব ঘটে, চিন্তা করবেন না। আপনি বিশ্রাম করুন, পারলে ঘুমানোর চেষ্টা করুন। আমি না হয় বিকেলে একবার ফোন করব। ঠিক আছে। অরুণাক্ষ চলে গেলে অনিমেষ মনে মনে ঠিক করলো একটা দামি ক্যামেরা কিনবে। টাকা থাকার কত সুবিধা, ইচ্ছে মতো জিনিস কিনতে পারা যায়। এই ক্যামেরা দিয়ে সে নিজের অভিনয়ের ভিডিও করবে। সে স্পষ্টতই বুঝতে পারছিল সেই অভিনয় করে ফাটিয়ে দিচ্ছে। এই শোনো, কোথায় গাড়ি, কোথায়? এয়ারপোর্ট থেকে বেরিয়েই চিৎকার শুরু করলো রনিতা। শিলভদ্র ট্রাভেল এজেন্টের নাম্বারে ফোন করে হতভম্ব হয়ে গেল। নাম্বারটা সুইচড অফ। জাস্ট জ্বালা, মহা জ্বালা তো। ফোন অফ করে রেখেছে, অন্য গাড়ি করছি। অফ করে রেখেছে? জানতাম, আমি জানতাম। তুমি নিশ্চয়ই অ্যাডভান্স করে রেখেছো, তাই না? না না, এখানে এসে দিতাম তো। এখানে এসে দিতে? এইসব ঢপ বোঝাচ্ছ আমাকে? এবার কি হবে? একটি দালাল এসে বলল, স্যার গ্যাংটক যাবেন? হ্যাঁ, কত পড়বে? 4000 টাকা স্যার। বেশি দাম বলছো কেন? বলবেই তো। তুমি এখানে এসে গাড়ি ঠিক করলে দাম বেশি বলবে না বুঝি? আমি আর কোথাও যাব না। চলো কলকাতা ফিরে যাই। হ্যাঁ, যাবে না? না, যাব না। 3000 টাকায় নিয়ে যাবো স্যার। চলুন স্যার, স্যার চলুন স্যার, চলুন। শিলভদ্র উপায় না দেখে বলল, তাই চলো, এই ওঠো। রনিতা গালাগাল দিতে দিতে গাড়িতে উঠল। শিলভদ্র দীর্ঘশ্বাস ফেলল। এই তো তার জীবন বউয়ের ঝাড় খেতে খেতেই চলে গেল। এটাকে পিছে থাকা বলে? গাড়ি চলতে শুরু করলো। রনিতা বলল, এরপর নিশ্চয়ই গ্যাংটকে পৌঁছে দেখব হোটেলও ঠিক করনি। আগে তো যাই, গিয়ে কিছু না কিছুর একটা ঠিক পেয়েই যাব। আমি কি দেখে যে তোমাকে বিয়ে করেছিলাম কি জানে। ও ভগবান, কোনো মানে হয়? হোটেল নিয়ে চিন্তা করবেন না স্যার, যে কোনো রেঞ্জে হোটেল ঠিক করে দেব। ওখানে অনেক হোটেল আছে। রনিতা গজগজ করতে করতে চোখ বুঝল, নাক ডাকতে শুরু করলো তার। শিলভদ্র ফেসবুক খুলে অনন্যার প্রোফাইল সার্চ করলো। এক বাস, মেয়ে তো গ্যাংটকেই চাকরি করে, তাহলে কোথায় গেল? অন্য কোথাও চলে গেল ছেলেটার সঙ্গে? এই তো জীবন কালিদা। আর আমি কি করছি? কান্ডার বউয়ের খপ্পরে পড়ে পাতি ছিঁড়ছি। পাহাড় শুরু হলে ছোটবেলায় আমার কত আনন্দ হতো, মাঝে মাঝে গাড়ি দাঁড় করানোর আবদার করতাম। এখন সেসব অনুভূতিই হলো না কোনো। যেন যেতে হচ্ছে বলে যাওয়া, যাওয়ার কোনো আনন্দ নেই, কিচ্ছু নেই। ঘুরবো, দিন ফুরলে কলকাতা ফিরে যাব, আবার সেই থরবড়ি খারা জীবন। ওই ছেলেটার সঙ্গে নিশ্চয়ই এয়ারপোর্টেই আলাপ হয়েছে অনন্যার। আমি যদি ওই ছেলেটার মতো জীবন পেতাম। ইচ্ছে হচ্ছে গাড়ির দরজাটা খুলে রনিতাকে ঠেলে ফেলে দিই। পারবো না আমি, ক্রমাগত বউয়ের ঝাড় খেয়ে যাব। এটা কেন হলো না, ওটা কেন হলো না। আজকাল অফিসের বসকে দেখলে ভগবান মনে হয়। ওরকম একটা খচ্চর বুড়ো যেন দেবদূতের মতো। মাঝে মাঝে ইচ্ছে করে লোকটাকে থামিয়ে দিয়ে বলি, স্যার আপনি কিচ্ছু পারেন না, একেবারেই ঝাড়তে পারেন না। পারলে রনিতার কাছ থেকে শিখে আসবেন কি করে ঝাড়তে হয়। আপনি একেবারেই জানেন না স্যার, ঝাড়াটা একটা আর্ট। কিভাবে পদে পদে ঝাড় খেতে হয় আমার বউ জানে। আপনি কিচ্ছু না, আপনার দ্বারা হবে না স্যার। আপনি একটা লুজার। রনিতাকে পাঠাচ্ছি টিউশন নিন। অথচ জীবনটা অন্যরকম হতে পারত। আমি সোলো ট্রিপে গ্যাংটক যাচ্ছি। এয়ারপোর্টে অনন্যার সঙ্গে দেখা হলো। রাস্তায় কথা বলতে বলতে অনন্যা আমার প্রেমে পড়ে যাবে। পাহাড়ি রাস্তায় ভয় পাবে মেয়েটা, আমার হাত শক্ত করে ধরে থাকবে। সব কিছুই হলো না, কিছুই হবে না। জন্মের মতো আমার সে আশা লতা নির্মূল হয়ে আগিয়েছে। কোথায় যেন পড়েছিলাম ছোটবেলায়, বেশ মনেও পড়ে না আর। যত সব।
এখান থেকে কোথায় যাওয়া যায় এবার? ফ্লাইট ল্যান্ড করার পর লাগেজ বেল্টের দিকে হাঁটতে হাঁটতে অনন্যা প্রশ্ন করল। রজত বুঝল নেশা নামলেও অনন্যা পাল্টায়নি। রজতের ঘোরে চলে এসেছে। এবার তার হাতেই থাকবে নিয়ন্ত্রণের চাবিকাঠি। তুমি কোথায় যেতে চাইছো? কোনো হোটেলে না লং ড্রাইভ? আমি একটু ল্যাদ প্রকৃতির আছি। কোনো জায়গায় গিয়ে যদি একটু ঘুমোতে পারতাম তাহলে খুব ভালো হতো। তারপর না হয় লং ড্রাইভে যাওয়াই যায়। নট আ ব্যাড আইডিয়া। তাহলে কোনো হোটেলেই যাওয়া যাক। লেট মি চেক। আমি হোটেল বুক করছি। অ্যাজ ইউ উইশ। এয়ারপোর্ট থেকে বেরিয়ে ক্যাব পেল তারা। হোটেলের চেক ইন করতে কোনো সমস্যা হলো না। ঘরে ঢুকে কোনো মতে লাগেজ রেখে অনন্যা তাকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করল। এ তো তারই অঞ্চল, এখানে সেই রাজা। গতকাল ছিল পর্ণা, এখন অনন্যা। কিছুক্ষণ পর তাকে জড়িয়ে ধরে সম্পূর্ণ নগ্ন হয়ে শুয়ে থাকা অনন্যা বলল, উফ, বাড়িতে জানলে কুরুক্ষেত্র হবে। আমি এখন কিছু বলবো না বাড়িতে। কাল বাগডোগরা চলে গেলেই হবে। শুধু একটা দিন ঢপ মেরে কাটিয়ে দেব। রজত অনন্যার মাথায় হাত বুলিয়ে বলল, তাই করো, তোমার যেমন ইচ্ছা। অনন্যা রজতের বুকে চুমু খেল। থ্যাংক ইউ। ফর হোয়াট? এভাবে আমার জীবনে আসার জন্য। এবার বলো কি বলবো তোমার সম্পর্কে, নাকি বলতে চাও না? কেন বলবো না, আমি একদম খোলা পাতার মতো, মানে কি আর বলি। আচ্ছা, নর্থ ক্যালকাটার ছেলে, IIM থেকে বেরিয়ে নিজের একটা স্টার্ট আপ করেছি, চেষ্টা চলছে একটা ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম তৈরি করার, বাস। রজত খুব স্বাভাবিকভাবে মিথ্যে বলতে পারে, তার কথা একটুও বিকৃত হয় না। হাউ এক্সাইটিং! আর আমাকে দেখো, বোরিং কাজ করে করে আরও বোরিং হয়ে গেলাম। সারাক্ষণ স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট দাও, সেগুলো না পেলে খ্যাক খ্যাক করো, চিৎকার করো, থুস থুস, বিচ্ছিরি লাইফ। জয়েন মি, আমার সঙ্গে আসবে? অনন্যা রজতের বুকে মুখ রেখে বলল, নিশ্চয়ই আসবো। তুমি তো এসেছো আমাকে ভাসিয়ে নিয়ে যেতে। কি কি কাজ করতে হবে? অনেক কাজ, একটা স্টার্ট আপের অনেক কাজ থাকে, অনেক ট্রাভেলও করতে হয়। আচ্ছা, তোমার সম্পর্কে কিছু বলো। আমি আর কি বলবো আমার। অনন্যার ফোন বেজে উঠল। সে খাটের উপর উঠে বসে রজতের দিকে ঠোঁটে আঙুল দেখিয়ে বলল, চুপ চুপ, বাবা ফোন করছে। রজত চুপ করে গেল। অনন্যা ফোন ধরল। হ্যাঁ হ্যাঁ বাবা বলো। হ্যাঁ হ্যাঁ, আমি বাগডোগরা নেমে গেছি, পৌঁছে তোমাকে জানিয়ে দেব। আর কি, ওষুধ? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ফোন কেটে দিল অনন্যা। কিসের ওষুধ? মেয়েলি রোগ। ও সব জেনে আর কি করবে, দাঁড়াও গিলে নি। অনন্যা ব্যাগ থেকে ওষুধ বের করে খেয়ে নিল। বাড়িতে মিথ্যে বললে কেমন কেমন লাগে, তাই না? এখন বলবো না তো আর কবে বলবো? কোথায় নিয়ে যাবে গো আমাকে, আমার স্বপ্নের রাজপুত্র? একটা অ্যাপ আছে, গাড়ি আমি চালাবো, ওরা গাড়ি সাপ্লাই দেবে, বুক করে নি। হ্যাঁ, তারপর না হয় ঠিক করব কোথায় যাওয়া যায়। তোমার কি ভালো লাগে, পাহাড় না সমুদ্র? সারা বছর তো পাহাড়েই কাটিয়ে দিচ্ছি, এখন জানো আর পাহাড় ভালো লাগে না। এককালে লাগতো, এখন সমুদ্র। বেশ তো, মহারাষ্ট্র গোয়া বর্ডারে দারুণ দারুণ লোনলি ডেস্টিনেশন আছে, কেউ যায় না। একটা হানিমুন তো করাই যায়। হ্যাঁ, অনন্যা রজতের পেটে আঙুল দিয়ে চুমু খেল। বুকে চুমু খেয়ে রজতের ঠোঁটের কাছে এগিয়ে এলো চুমু খেতে খেতে। রজত অনন্যার ঠোঁটে ডুবে গেল। প্রবল ইচ্ছে হচ্ছিল অনন্যার গলা টিপে দিতে। বহু কষ্টে নিজেকে সংবরণ করল সে। এ খেলা তো
T20 নয়, ওয়ানডেও নয়, এই খেলা টেস্ট ক্রিকেট। ধরার বলে ধরতে হয়, ছাড়ার বলে ছাড়তে হয়, আর মারার বলে জিপেই ঘুমিয়ে পড়েছিল কৌশিক। ঘুম ভাঙল এসপি সাহেবের ফোনে। কৌশিক, হ্যাঁ হ্যাঁ স্যার। শোনো, কাল রাতে ওই পুড়িয়ে ফেলার টাইম স্প্যানের মধ্যে একটা গাড়ি ডানকুনি টোল থেকে বেরিয়ে পালশিট না গিয়ে আবার ডানকুনি দিয়েই বেরিয়ে এসেছে। গাড়িটা একটা অ্যাপ কোম্পানির। তো আমি সিআইডিতে ডিটেলস দিয়েছি। নিখোঁজ মহিলা সম্পর্কে কিছু কি জানা গেল? কৌশিক কোনো খোঁজই করেনি, সেটা বললে ঝাড় খাবে। লোকাল না স্যার। না না, লোকাল নয় সে তো জানি, খোঁজ পাওয়া গেছে। অ্যাপ কোম্পানিতে যে ছেলের নামে গাড়ি বুক হয়েছিল নিশ্চয়ই দেখা যাবে সে নামটা হলো ভুয়ো বা অন্য কিছু। তবে শুয়োরের বাচ্চা ধরা ঠিকই পড়বে। পালিয়ে কোথায় আর যাবে? কলকাতার খবর হলো ওই মালকে এয়ারপোর্টে দেখা গেছে, তো ওখান থেকে অন্য কোথাও পালাবে আর কি। আচ্ছা, তুমি এক কাজ করো তো, কোথায় কোথায় আছো কোথায় এখন? আমি তো স্পটেই আছি স্যার। শোনো, দিনের আলোয় আরেকবার স্পটটা দেখো। হ্যাঁ, চেক ইট এগেইন। কিছু পাওয়া যায় নাকি দেখো, আর পেলেই কিন্তু আমাকে জানাবে, কেমন? ওকে স্যার। ফোন রেখে কৌশিক বিরক্ত মুখে বসে রইল। লাইটারটার কথা এবারেও বলা হলো না, আর বলতে হবে না। গাড়ি থেকে নামল সে। মাটির উপর একটা বস্তা পোড়ানোর পর যেমন কালো দাগ হয়ে যায় সেরকম দাগ হয়ে গেছে। রাস্তার পাশে গাড়ির চাকার দাগ ক্ষীণ হয়ে আছে। আর কি আছে? কৌশিক দেখার চেষ্টা করল। হাঁটতে হাঁটতে সে স্পষ্ট ছাড়িয়ে চলে গেল খানিকটা। ক্ষেত শুরু হচ্ছে। কৌশিক সিগারেট ধরালো। একটা মেয়েকে মারার জন্য একটা লোক এত দূর এসেছে। ডানকুনি থেকে এখানে এসে মেয়েটাকে পুড়িয়ে দিয়ে এয়ারপোর্টে চলে গেছে। লোকটা কোথাকার ছিল? বাইরে থেকে এসেছিল। কেন এসেছিল? তার হঠাৎ প্রবল কৌতূহল হলো। সে এসপি সাহেবকে ফোন করলো। বলো কৌশিক। স্যার, আপনি যে মহিলার ছবি পাঠালেন, আমাকে ওর ঠিকানাটা পাঠাবেন? কেন বলো তো? কি করবে? এমনি স্যার, ওই নর্থ ক্যালকাটায় আমার কয়েকজন আত্মীয় স্বজন আছে, ওরা যদি চেনে। ওকে ওকে, আমি পাঠাচ্ছি। থ্যাংক ইউ স্যার। ফোনটা রেখে কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল কৌশিক। ঠিকানাটা এসে পৌঁছেছে। সিধু গাড়ির ড্রাইভারের পাশে সিটে ঘুমোচ্ছিল। কৌশিক সিধুকে ঠেলে বলল, আমি বেরুলাম, কলকাতা যেতে হবে জরুরি কাজে। শোনো, কেউ খোঁজ করলে বলবে আমি আজ ছুটিতে আছি। বাথরুম করে যাবেন না? এই কথাটাই এখন মনে পড়লো তোমার? হ্যাঁ হ্যাঁ, মানে থানায় চলুন স্যার, মানে ওখান থেকে আপনাকে বাসে তুলে দিয়ে যাব না হয়। ঠিক আছে। থানায় গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস পাল্টে আবার হাইওয়েতে এসে কলকাতার বাসে উঠে পড়ল কৌশিক। এসবিএসটিসির বাসগুলো এমনি দাঁড়ায় না, পুলিশের গাড়ি দেখে দাঁড়ালো। কৌশিককে কন্ডাক্টর সসম্ভ্রমে একটা চেয়ারও ছেড়ে দিল। কৌশিক বাসে উঠে আবার চোখ বুজল। কলকাতার বাইরে যতক্ষণ থাকে সে মরে থাকে। কলকাতা তার জীবন কাঠি। অনেকদিন পর তার ভালো লাগছিল। গত রাত্রের রাত জাগার সত্ত্বেও দিনটা অন্যরকম হয়ে উঠছে। ঠিকানাটা শোভা বাজারের। এসপ্ল্যানেডে নেমে মেট্রো ধরলে সুবিধা হবে। ডানকুনির পর বাস চুম্বক গতিতে এগোতে শুরু করল। সাঁতরাগাছিতে আরও যান। কলকাতা পৌঁছতে পৌঁছতে সকাল 11টা বেজে গেল। এসপ্ল্যানেডে নেমে কৌশিক মেট্রোয়ে উঠল। একটা বাড়ির সামনে এসে কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে কৌশিক কলিং বেল টিপল। দরজা খুলে একটি দাড়ি গোঁফওয়ালা লোক তার দিকে তাকিয়ে ভীত গলায় বলল, বলুন। থানা থেকে আসছি। আপনাকে তো ঠিক। কৌশিক আই কার্ড বের করে অনিমেষের চোখের সামনে তুলে বলল, আমি কলকাতা পুলিশ নই, রাজ্য পুলিশ।
যে ঘটনাটা হয়েছে আমার এলাকায় হয়েছে, কিছু কথা বলার ছিল। ভিতরে আসতে পারি? অনিমেষ দরজা ছেড়ে দাঁড়ালো। আসুন। অনিমেষের বিরক্ত লাগছিল। এক পুলিশ গেলে আর এক পুলিশ আসে, এর থেকে বিরক্তিকর আর কি হয়? এ কি বলতে চাইছে তাও তো বোঝা যাচ্ছে না। ঘরের চারদিক শুধু দেখেই যাচ্ছে। পিন্টোর দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, এ কি কি খায়? শুধু মাংস ভাত? পেডিগ্রি খায়। সেটা কি? কুকুরের খাবার পাওয়া যায়, ওই মাংসই ওদের মতো করে মিক্স করে দেওয়া হয়। ও। অনিমেষ উসকুস করছিল। কৌশিক সেটা দেখল না। মিডিয়া খবর পেলে আপনার এখানে আসতে পারে, আপনি কি বলবেন? জানি না কি বলবো, আমার কিছু বলার নেই। আমি কিছুই জানি না এখনো। আপনার বউকে যে পুড়িয়ে মেরেছে তার উপর আপনার রাগ হচ্ছে না? আমার বউয়ের ফোনে একজনের নাম জানু বলে সেভ করা আছে, আর সেটা আমার নাম্বার না। রাগটা কার উপর হওয়া উচিত বলে আপনার মনে হয়? হ্যাঁ, বলুন না অফিসার। আপনি কাল কলকাতায় ছিলেন? হ্যাঁ, অনেক রাত অবধিও বাড়ি না ফেরায় আমি ওর কলিগদের ফোন করি। তারা আমাকে বলল পুলিশে যেতে। আমি লোকাল থানায় বললাম। আপনার বউকে মেরে বস্তায় ঢুকিয়ে পেট্রোল দিয়ে ভিজিয়ে পুড়িয়ে একেবারে কালো করে দিয়েছে। যে লোকটা মেরেছে সে কোন লেভেলের সাইকো বুঝতে পারছেন? আমি ভাবতে চাইছি না। টিভির পাশে তাদের বিয়ের ছবি। কৌশিক ছবিটার দিকে তাকালো। ওই ছবিটা দেখতে পারি? দেখুন। কৌশিক ছবিটা নিয়ে এসে বসল। মন দিয়ে কিছুক্ষণ ছবিটা দেখে বলল, কাল সারা রাত আমি স্পটে ছিলাম। সকালে আমার এত অস্বস্তি হলো, আমি আপনার সঙ্গে দেখা করতে চলে এলাম। আপনি কি বিরক্ত হয়েছেন? আমি বিরক্ত হই বা না হই তাতে কারো কিছু যায় আসে না কৌশিক বাবু। আমি একটা না মানুষ, আমার কোনো রোজগার নেই। সবাই বারবার এসে আমার দিকেই আঙুল তুলবে, আমাকে দেখে হাসবে। এগুলো হবে, আমার হিসেব করা হয়ে গেছে। এই আপনি আর এখন আপনি, আকাশ পাতাল তফাৎ। তখন একটা চাকরি ছিল, চলে যায়। তারপর আমার কনফিডেন্সটাও চলে যায়। বউকে অন্য লোক নিয়ে গিয়ে ঘুরলো না কি করলো আমি কিছুই বুঝলাম না। আপনার রাগও হচ্ছে না, আবার ইনসিকিউরিটিও হচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই। কৌশিক অনিমেষের দিকে তাকালো। লোকটা করুণার পাত্র, তবে সন্দেহের ঊর্ধ্বে নয়। তবে কিছু লোককে দেখলে বোঝা যায় ও সব কাজ তাদের কম্য নয়। এই লোক সে ধরনের, এ বাড়িতেই সারা জীবন কাটিয়ে দেবে। কি বিরক্তিকর! এরা বেরোয় না, ঘরের বাইরে যায় না, পৃথিবীর কাউকে নিয়ে ভাবে না, সারাক্ষণ নিজেকে নিয়ে ভেবে যায়। গলি ঘুজির মধ্যেই জন্মাবে, তার মধ্যে সারা জীবন কাটাবে, আরেকদিন কোনো এক শ্মশানে পুড়ে ছাই হয়ে যাবে। অনাবশ্যক পৃথিবীর ভার বাড়িয়ে যাওয়া ছাড়া এদের কোনো কন্ট্রিবিউশন নেই। থাকাও যা, না থাকাও তা। অদ্ভুত। কলকাতা আসার আনন্দটাই মাটি হয়ে গেল কৌশিকের। ছবিটার প্রেমে পড়ে গেছিল হঠাৎ করে। তার স্বামী আর বাসস্থান দেখে বিরাগ তৈরি হয়ে গেল। এখন তো মনে হচ্ছে কলকাতা আসার সিদ্ধান্তটাই ভুল। লোকটা কেমন যেন এক জায়গায় বসে থাকতে পারে না, মাঝে মাঝে হাত দিয়ে বসার জায়গাটা কেমন চাপ দিয়ে দিয়ে দেখছে। আজব তো। আমাকে একটু জল খাওয়াবেন? এখনই আনছে। রান্নাঘর পাশেই। অনিমেষ তাড়াতাড়ি গ্লাস নিয়ে ওয়াটার পিউরিফায়ার থেকে জল ভরতে শুরু করলো। কৌশিকের চোখে পড়ল অনিমেষ যে সোফায় বসেছিল তার নিচে একটা ব্যাগ রাখা। অনিমেষ যতক্ষণ বসেছিল ব্যাগটা পা দিয়ে ঢেকে রেখেছিল বলে তার চোখে পড়েনি। তার একবার মনে হলো উঠে গিয়ে ব্যাগটা দেখে। উঠতে গিয়েও সে থমকে গেল।
থাক, দেখার দরকার নেই। আমরা এখন কোথায় যাব? অনন্যা তার কাঁধে মাথা রেখে শুয়ে আছে। রজত বলল, বললাম যে ঠিক করিনি। এক কাজ করো, তুমি স্নান সেরে নাও, আমি এই হোটেলের বাইরে এটিএমটা থেকে একটু ঘুরে আসি। রজত বেরোলো। টাকা তুলতে হবে। অ্যাপ ক্যাবের সিকিউরিটি মানি দেওয়ার ব্যাপার আছে। সে অনলাইনে দেবে না ক্যাশে দেবে। অ্যাকাউন্টে অঢেল টাকা পড়ে আছে। রজত 10,000 টাকা তুলল প্রথমে। দ্বিতীয়বার টাকা তুলতে গিয়ে দেখল ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। রজত অবাক হলো। আরেকবার ব্যালেন্স চেক করলো। মদের দাম সময়ের সঙ্গে বাড়ে, সোনারও। ছোট কাকিমার বাড়ি থেকে নিয়ে আসা সোনা চিলেকোঠাতেই ছিল বহুদিন। আমি গয়নাগুলো বিক্রি করে পর্ণাকে তার অ্যাকাউন্টে টাকা জমা দিতে বলেছিলাম। পর্ণা টাকা জমা দেয়নি। না, টাকা সত্যি নেই। এই অ্যাকাউন্টে তার 42 লাখ টাকা থাকার কথা ছিল। কোথায় সেগুলো? রজতের হৃদস্পন্দন বাড়তে শুরু করল। অন্য অ্যাকাউন্টে টাকা আছে 1,00,000 মতো, কিন্তু 42 লাখ টাকা পর্ণা জমা করেনি। এত সাহস! কোথায় রেখেছে সেই টাকাটা? রজতের মাথা দপদপ করছে। এত রাগ উঠছে যে সে নিজেও সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সে এটিএম থেকে বেরিয়ে আবার হোটেলের রুমে ফিরল। অনন্যা স্নান করছে। রজত ঘরের মধ্যে পাইচারি করতে শুরু করলো। সেই রাগ উঠছে যে রাগের কাকিমাকে খুন করতে দ্বিতীয়বার ভাবেনি সে। পর্ণাকে তো সে জ্বালিয়েই এসেছে, আবার নতুন করে কি মারবে? ব্যাংকে কাজ করতো পর্ণা, অ্যাকাউন্টটাও সে বানিয়ে দিয়েছিল। তাকে পর্ণা বলেছিল ওই গাধাটাকে ডিভোর্স করে এসে আমরা যখন নতুন সংসার করব, এই টাকাটা সেই সংসারেই খরচ করব। টাকাটা তো গতকাল জমা দেওয়ার কথা ছিল, পর্ণা দেয়নি নাকি দিয়েছে, জমা পড়েনি, নাকি অন্য কাউকে দিয়ে গিয়েছে? মাথা দপদপ করছে তার, রক্ত উঠে আসছে। এখন পর্ণাকে পাবে কি করে সে? সেই রাস্তা তো আর নেই। অনন্যা বাথরুম থেকে বেরিয়ে তার দিকে তাকিয়ে হাসল। তার শরীরে একটি সুতোও নেই। এসো, আরেকবার স্নান করবে? রজত চিৎকার করে উঠল, কি লজ্জা লাগে না অচেনা লোকের সঙ্গে এত দূরে চলে এলি? অনন্যা বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে বলল, এসব কি কথা? রজত ছুটে গিয়ে অনন্যার গলা টিপে ধরল। জানোয়ার, কেন এসেছিস তুই আমার সঙ্গে? কি মধু আছে বল? তুই কলকার, কটা মাথা আছে তোরা? কজনের সঙ্গে শুয়েছিস সত্যি করে বল? অনন্যা আতঙ্কে সাদা হয়ে গেছে। সে রজতকে ঠেলতে চেষ্টা করলো, কিন্তু পারল না। রজত অনন্যার মাথাটা দেওয়ালে তীব্র জোরে ঠুকে দিল। ধাক্কা খেয়ে অনন্যার মেঝেতেই পড়ে গেল। রজত অনন্যার মাথাটা ক্রমাগত মেঝেতে ঠুকতে শুরু করলো। মেঝেতে রক্ত গড়াতে শুরু করে দিয়েছে। তার মাথা কাজ করছে না। 42 লাখ টাকা, এত টাকা মেরে দিয়েছে তার। কি করবে সে? অত গয়নার টাকা সব মেরে দিয়েছে। ঘরের মধ্যে অনন্যা পড়ে রইল। রজত রক্তাক্ত হাতে ঘর থেকে বেরোলো। আপনি আমার টাকা মেরে দিয়েছে? কোথায় রেখেছে জানোয়ার? চোরের বাচ্চা, চোরের তোকে পাই একবার, তোকে পাই একবার। হোটেলের লবিতে রজতকে আটক করতে 14 জন লাগলো। তার গায়ে আসুরিক শক্তি। রজত চিৎকার করে চলেছে পাগলের মতো। তার পিঠে অসহ্য ব্যথা করছে। মাথায় শক্তিশালী কিছুর বাড়ি পড়ল যেন। জ্ঞান হারাবার আগে
ছোটকাকে পরিষ্কার দেখতে পেল রজত। তার দিকে তাকিয়ে হো হো করে হাসছে। ছোট কাকা, ছোট কাকা, ছোট কাকা, ছোট কাকা। আরে কি আশ্চর্য, কি সৌভাগ্য, কি সৌভাগ্য! কতদিন পরে দেখা হলো। বসো বসো বসো। আমাকে গরম চা খাওয়াবে? একদম আগুন গরম। সেই সকালে চলে এসেছি, সারা রাত ধরে ওই পোড়া গন্ধটা নাকে ঢুকে আছে, আর পারছি না। অরুণাক্ষ কৌশিককে বসিয়ে সামন্তকে দিয়ে চা আনতে পাঠালেন। এখানে চলে এলে যে, কি মনে করে? কিছু মনে করে না, ছবিটা দেখে মনে হলো দেখে আসি ঠিক কি কেস। এর হাজব্যান্ডকে দেখে তো সেরকম কিছুই মনে হলো না। কাউন্টারটা দিও সিগারেটটার। না, কিছু মনে হবেও না। এ ওর হাজব্যান্ডের কাজ না, বুঝলে। ব্যাংকে কাজ করতেন তো ভদ্রমহিলা, ওই হানি ট্র্যাপ টাইপ হয়েছিলেন আর কি। ঠিক কোন পাবলিক এটার পিছনে জড়িত সেটা জানতে আমাদের মনে হয় না বেশি পরিশ্রম করতে হবে। অনেক সূত্রই এদিক সেদিক পড়ে আছে, যত্ন করে তুলে নিলেই হলো। হাজব্যান্ডটাকে ক্লিন চিট দিচ্ছ কেন? হ্যাঁ, ওই লোকটাকেও তো আমার কেমন গন্ধ গন্ধ মনে হলো। গন্ধ গন্ধ তা বলতে পারো, তবে কিছু পাবলিক হয় না, মেদা মারা পার্সোনালিটি লেস টাইপ। এই লোকটা হচ্ছে সেই রকম। এরা ফ্যান্টাসাইজ করতে পারে বউকে মারছি মারছি মারছি, কিন্তু পারে না। আর ভদ্রমহিলা তো ডার্ক সাইডে সুন্দরী ছিলেন দেখছি। উফ, গোটা রাতটা যা গেছে তার কি বলবো। আর একদিকে সাউ সাহেব সারাক্ষণ দাঁড়িয়ে আছেন। কি যে বিরক্তিকর লোক, খালি জ্ঞান দিয়ে যাচ্ছে। আমিও এখনো ঘুমোতে যেতে পারিনি। রাতে সোনাগাছি রেডে গেলাম, তারপর আবার এই কেস। মোবাইল বরকে ধরতে দেয় না, এদিকে বর বউয়ের ফোনের পাসকোড জানে। তলে তলে ঠিকই গোয়েন্দাগিরি চলতো বউয়ের ওপর। এদিকে পার্সোনালিটি নেই বলে চার্জও করতে পারত না। হরিবল। তাই না? হ্যাঁ, আমারও তাই মনে হয়েছে। আরেকটা জিনিস মনে হলো। কি বলতো? মনে হচ্ছে উনি কিছু একটা। কৌশিকের ফোন বেজে উঠল। এসপি কৌশিক বলল, এই যে, এই দেখো, নাম নিতে না নিতেই ফোন করলো। অনেকদিন বাঁচবে। দাঁড়াও ধরি। কৌশিক। হ্যাঁ স্যার। থানায় ফোন করেছিলাম আমি। তুমি কলকাতায় চলে এসেছো? হ্যাঁ স্যার, আমি ওই ঠিকানায়। আমার মনে হয়েছিল তুমি ঠিক তাই করবে। তা যাই হোক, কৌতূহল নিরসন করলে? হ্যাঁ স্যার, এই এখন অরুণাক্ষর কাছে এসেছি, এখান থেকে বেরিয়ে যাব। যাক, ঘটনাটা কিছুটা হলেও তোমাকে কিক দিয়েছে বলছো। কিকের কিছু না স্যার, সারা রাত পোড়া গন্ধ শুকলাম তো, মাথা ঠিক নেই। ঘোরের মাথাতেই চলে এলাম আর কি। বরটাকে দেখলে? হ্যাঁ দেখলাম, কিছু বলার নেই। আমি সিআইডি কে কেসটা দিয়েছি। আচ্ছা, ওর বরের কি কিছু ডিমান্ড আছে? না, সেরকম তো কিছু নেই। চাকরি বাকরি নেই। মেয়েটা ব্যাংকে কাজ করত। এবার কোনো ডেথ বেনিফিট বা ইন্স্যুরেন্স আছে নাকি সেগুলো দেখতে হবে। সেখান থেকে টাকা পাবে খানিকটা। ঠিক আছে, অরুণাক্ষ সেটা দেখুক। আর ব্যাংকের সঙ্গেও কথা বলতে হলে সিআইডি বলবে। তুমি কখন ফিরবে? এই তো স্যার, এই বেরোবো একটু পরেই। বেশ, ঠিক আছে, ফিরে জানিও তাহলে। বাই। ফোন কেটে গেল। অরুণাক্ষ হেসে উঠলেন। আরে
এ ভাই, এ তো বউয়ের মতো ফোন করে। আর বলছি কি। চা এলো। কৌশিক চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বাঁচলাম। আমার একটা কাজ করে দেবে? হ্যাঁ, বলো বলো, কেন করব না? আমার একটা ওয়াইল্ড গেস তৈরি হয়েছে মাথায়। সন্দেহের নিরসন করতে চাই। যাবে আরেকবার ওই বাড়িটায়? ঠিক আছে, যাব। সন্দেহ যখন হয়েছে মেটাতে তো হবেই, তাই না? এক্স্যাক্টলি। ও আপনারা বেরোচ্ছিলেন? হ্যাঁ, ওই পিন্টোর খাবার শেষ হয়ে গেছিল, আনতে যাচ্ছিলাম। কি খাবার? ও, আপনি নামটা বলেছিলেন বটে, কি পেডিগ্রি না কি যেন? হ্যাঁ, ভেতরে আসবেন? হ্যাঁ, কৌশিকের কি কথা আছে। এসো কৌশিক। তারা আবার সোফায় বসল। অনিমেষ ঠিক সামনের সোফাতেই বসল। অনিমেষ বাবু, আপনার পায়ের তলায় একটা ব্যাগ আছে, দেখাবেন ব্যাগে কি আছে? না না, ব্যাগ নেই। ব্যাগ কোথায়? কৌশিক একবার অরুণাক্ষর দিকে তাকিয়ে হেসে অনিমেষকে ঠেলে সরিয়ে দিয়ে তার পায়ের তলা থেকে ব্যাগটা বের করে মেঝেতে রেখে ব্যাগের চেইন খুলে দিল। অরুণাক্ষ বিস্মিত হয়ে দেখলেন ব্যাগ ভর্তি টাকার বান্ডিল। এত সাহস আপনাদের! কার অনুমতি নিয়ে আমার ব্যাগটা খুললেন? ওয়ারেন্টি নিচ্ছেন কোনো? কেন খুললেন? কি আপনার মতো মেদামারা লোকের এত ব্যক্তিত্ব এলো কোত্থেকে? হ্যাঁ, কার টাকা এটা অনিমেষ বাবু? আমার 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 কার টাকা হবে? কৌশিক পকেট থেকে সার্ভিস রিভলভার বের করে অনিমেষের কপালে ধরল। এখানেই গুলি করে উড়িয়ে দেব, বল শিগগির। পিন্টো তুমুল চিৎকার করতে শুরু করল। অনিমেষ মাটিতে বসে পড়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, ও টাকা আমার, ও টাকা না থাকলে আমি না খেয়ে মরবো কৌশিক বাবু। বিশ্বাস করুন, আমি ওকে খুন করিনি। আমি জানতামই না ও খুন হয়েছে। কাল বাড়ি না ফেরায় আমি ওর ঘর চেক করতে গিয়ে টাকাগুলো পেয়েছি, কিন্তু এই টাকা না থাকলে আমি না খেয়ে মরবো। কে খাওয়াবে আমাকে? আমি রোজগার করি না, ওই তো খাওয়াতো। আমি না খেতে পেয়ে মরবো। বিশ্বাস করুন না, আমাকে বিশ্বাস করুন। কৌশিক হাঁ করে কিছুক্ষণ অনিমেষের দিকে তাকিয়ে রইল। অরুণাক্ষর কিছুতেই বিস্ময় যাচ্ছিল না। আপনাদের আমি কি বলবো, কি বলার আছে? কালও ফিরছিল না, আমি ওর ঘরে গিয়ে সব খুঁজতে শুরু করে এই টাকাটা পেলাম। এটাই আমার ভরসা, আমি এর ভরসাতেই আছি। নইলে ভিক্ষে করা ছাড়া কোনো গতি থাকবে না। ও কোত্থেকে এত টাকা পেয়েছে আমি জানি না, আমি শুধু জানি এতে আমার বাকি জীবনটা নিয়ে কোনো চিন্তা থাকবে না। আপনারা বুঝছেন না বলুন? আপনারা তো চাকরি করেন, আপনারা কি করে বুঝবেন? সবকিছুতে কারো কাছে হাত পাতার যন্ত্রণা বোঝার ক্ষমতা কত জনের হয়। আমি পালিয়ে যাবো কোথাও? আমি কি করব? আমার কি বা করার আছে? কৌশিকের হতবুদ্ধি লাগছিল। অনিমেষের অবস্থাটা সে স্পষ্ট বুঝতে পারছিল। অবিশ্বাস হচ্ছিল না। কিছুটা হলেও সে লোক চেনে, কিন্তু এই মুহূর্তে সে এই তথ্যটা লুকোয় কি করে? অরুণাক্ষ বললেন, দেখুন অনিমেষ বাবু, তদন্ত তদন্তের মতো চলবে,
কিন্তু এই টাকা যদি আপনার কাছে রেখে আপনি খরচ করতে শুরু করেন, আপনি কিন্তু ফেঁসে যাবেন। আপনার শুভানুধ্যায় হিসেবে আমি এই কথাটা বলছি, বুঝতে পারছেন? ও, আপনারা হিস্সা চান, তাই তো? কত দিতে হবে? না, হিস্সা চাই না। আপনি শুধু ঠান্ডা মাথায় ভাবুন, আপনাকে বেনিফিট অফ ডাউট দিলেও কি আপনি পরে বেঁচে যাবেন? তাহলে কি করব আমি? কি করব? অরুণাক্ষ কৌশিকের দিকে তাকিয়ে বললেন, কৌশিক, টাকাটা যেহেতু এখানেই পেয়েছেন উনি, আপাতত ওর কাছে থাক। যদি ব্যাংক টাকাটা ক্লেম না করে তাহলে নিয়ম মতো টাকাটা ওর হয়ে যাবে। ব্যাপারটা সিম্পল। যদি না খুনটা উনি করিয়ে থাকেন। আমাকে দেখে মনে হয় আমি খুন করতে পারি। টাকাটা দিয়ে আপনি কি করবেন? নিজের মতো বাঁচবো। বাঁচাটাও তো, বেঁচে থাকাটাও তো জরুরি, তাই না? কৌশিক কয়েক সেকেন্ড চুপ করে বসে থেকে বলল, হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। বেঁচে থাকাটাও জরুরি। যান, আপনার কুকুরটাকে শান্ত করুন। ব্যাটা ভাবছে আপনাকে মেরেই ফেললাম হয়তো। অনিমেষ উঠল না। পিন্টো চিৎকার করে যেতেই লাগলো। একটা প্রবল অস্বস্তির পরিস্থিতিতে তারা বসে রইল। এই কিরে, কি করেছিস তুই? হ্যাঁ? রজত উত্তর দিল না। ছোটকা তার সামনে বসে হেসেই চলেছে, জোরে জোরে হাসছে। একটু দূরে ছোট কাকি, তার পাশে পর্ণা, পুরবী, রূপসা, তারা সবাই নগ্ন, গলার কাছটা কাটা। পাশের লোকটা তাকে ঠেলল। এ কে রে, গুঙ্গা হ্যাঁ কে? হ্যাঁ? রজত সামান্য ঠেলাতেই পড়ে গেল। কনস্টেবল সেটা দেখে চিৎকার করে উঠল। রজতের কোনো কিছুই কানে গেল না, সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে। এখন আর কোনো কিছু মাথায় আসছে না তার। ওরা সবাই হাসতে শুরু করেছে তাকে দেখে। আমার টাকাটা কোথায় রেখেছিস পর্ণা? আমার টাকাটা কোথায় রেখেছিস পর্ণা? আমার টাকা কোথায়? ঠকিয়ে চলে গেলি মাগি, ঠকিয়ে চলে গেলি মাগি। কাকে দিয়েছিস? কাকে দিয়েছিস মাগি? আমার টাকা কোথায়? রজত দেওয়ালে মাথা ঠুকতে শুরু করলো। কনস্টেবল দৌড়ে গিয়ে ওসিকে বলল, স্যার স্যার, মেন্টাল কেস স্যার, এখানে রাখা যাবে না। ওসি কিছুক্ষণ লকআপের বাইরে রজতের চিৎকার চেঁচামেচি দেখে মাথা নাড়লেন। কনস্টেবল ঠিকই বলেছে, একে মেন্টাল অ্যাসাইলামে পাঠাতে হবে। দুদিন পরের কথা। ব্রেকফাস্ট টেবিলে রনিতা গজগজ করছিল। একটা ভালো হোটেলেও তো রাখতে পারলে না। এই জন্য, ঠিক এই জন্য আগে থেকে বুক করে আসতে হয়। অকর্মার ঢেঁকি একটা। বিমর্ষ মুখে বসে শিলভদ্র পাউরুটি চিবোচ্ছিল। সে ফেসবুক ঘাঁটছিল। রনিতা নিজের ফোন ঘাঁটতে ঘাঁটতে বলল, আচ্ছা শোনো, বিকালে কিন্তু কেনাকাটি করতে বেরোবো, কেমন? তারপর তো সেই পেলিং নিয়ে যাবে। ওখানে শুনেছি কিছুই পাওয়া যায় না। আমার অনেক কিছু কেনার আছে, হ্যাঁ, আগে থেকে বলে দিলুম কিন্তু। রনিতার কথায় হুঁ বলে ফেসবুক স্ক্রল করতে করতে শিলভদ্রর আচমকা চোখে পড়ল একটা খবরের হেডলাইনে, মৃতপ্রায় অবস্থায় বাঙালি কন্যা উদ্ধার মুম্বাই থেকে। খবরে সেই এয়ারপোর্টের লোকটার একটা পাসপোর্ট সাইজ ছবি দেওয়া হয়েছে। শিলভদ্র জোরে বিষম খেয়ে কাঁদতে শুরু করলো। কি মরণ মরলে আবার? কিছু না, বাথরুম থেকে আসছি। বাথরুমে ঢুকে খবরের লিঙ্কটা খুলল সে। খবরটা বেশ কয়েকবার পড়ল। ওই লোকটা অনন্যার সঙ্গে ছিল এয়ারপোর্টে। লোকটা সাইকো। সে কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে থেকে হো হো করে হাসতে শুরু করলো। এই কি হলো কি? আরে এতক্ষণ ধরে কি করছো তুমি বাথরুমে?
শিলভদ্র নিজেকে সামলালো। চোখে মুখে জল দিয়ে বাথরুম থেকে বেরিয়ে এসে বলল, পেটটা একটু খারাপ হয়েছে। তা তো হবেই। বেড়াতে এসেছো, বেড়ানোর 12টা না বাজালে হয়? বলো এবার, সব ক্যান্সেল, তাই তো? না না, ক্যান্সেল কেন হবে? চলো চলো, বেরোবো। কি হয়েছে একটু বলবে? কি আর হবে, কিছুই হয়নি। তুমি তৈরি? হ্যাঁ, আশা করব পেলিং এর হোটেলটা ভালো হবে, নাকি সেটাও এরকমই জঘন্য? শিলভদ্র চিন্তিত মুখে রনিতার দিকে তাকিয়ে ভাবতে শুরু করল। পাহাড়, নির্জন কোণ, খাদ, ঠেলে ফেলে দিলে কি খুব চাপ হবে? ভাবতে ভাবতে হেসে ফেলল সে। কি হলো, কি কিসের এত আনন্দ তোমার? না না, কিছু না, চলো বেরোই, আবার ছাঙ্গু যেতে হবে তো। হলো যা। রনিতা হোটেল থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে উঠল। শিলভদ্র ধীর পায়ে হেঁটে গাড়ির দিকে রওনা দিল। কত অঙ্ক করতে হয়, সামান্য কিছু হিসেব নিকেশ, তবু কত কঠিন অঙ্ক সেসব। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ আপনারা শুনছিলেন লেখক অভিক অর্জুন দত্তের একটি টান টান ক্রাইম থ্রিলার উপন্যাস খুনের ব্যাপার স্যাপারের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজকের গল্প পাঠে ছিল কৌশিক। অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। গল্পের প্রচ্ছদ অলঙ্করণে রৌনক, শব্দ সংযোজন এবং আবহে দাস স্টুডিও, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় আমি সন্তু। তাহলে ফিরছি আসছে শুক্রবার আরও একটি টান টান থ্রিলার গল্পের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের চ্যানেল রাজদেবী 2.0।